সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্রের এইচএসসি মানে ইন্টারমিডিয়েটের পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায়টি হচ্ছে ভেক্টর। ভেক্টর এই চ্যাপ্টারটি নিয়ে আজকে আমরা একটু পড়ালেখা করব। তো প্রথমে আমি প্রথম ভিডিও করতে গিয়ে মানে এই অংশটুকু রেকর্ড করার পরে ভিডিওটা কেটে গিয়েছিল, সো এখান থেকে আমরা শুরু করছি। ওকে, ভেক্টর। ভেক্টর এই চ্যাপ্টারটি পড়তে গেলে আমাদের প্রথমত কিছু মৌলিক টার্ম সম্পর্কে জানা লাগবে। তো প্রথমত জানতে হবে রাশি কি। রাশি হচ্ছে ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলা হয়। ভৌত জগতে আমরা যা কিছু পরিমাপ করতে পারি তাই হচ্ছে রাশি। যেমন কোনো কিছুর দৈর্ঘ্য, কোনো কিছুর ওজন, হ্যাঁ, মানে পরিমাপ সংক্রান্ত যা কিছু আছে, আমরা যা কিছু মাপতে পারি, পরিমাপ করতে পারি, তাই হচ্ছে রাশি। তবে এমন কিছু রাশি আছে যাদের নির্দিষ্ট দিক আছে, আবার কিছু কিছু রাশি আছে যাদের কোনো নির্দিষ্ট দিক নাই। তো এই দিকের উপর ভিত্তি করে রাশি আবার দুই প্রকার। মানে দিকের উপর ভিত্তি করে রাশিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। তো কী কী? ভেক্টর রাশি এবং স্কেলার রাশি। তো ভেক্টর রাশি কি? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন তাকে বলা হয় ভেক্টর রাশি। আর যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন, কোনো দিক নির্দেশের প্রয়োজন নাই, সেই সকল রাশিকে বলা হয় স্কেলার রাশি। আমরা কি বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো ভেক্টর রাশির কিছু প্রকাশক পদ্ধতি আছে। ভেক্টর রাশির প্রকাশ পদ্ধতি মানে ভেক্টর রাশিকে কীভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশির প্রকাশ, ওকে, ভেক্টর রাশিকে আমরা জ্যামিতিক উপায়ে একটি তীর চিহ্নিত সরলরেখার দ্বারা নির্দেশ করতে পারি। ভেক্টর রাশিকে নির্দেশ করা হয় কিভাবে বা প্রকাশ করা হয় কিভাবে? একটি তীর চিহ্নিত সরলরেখার দ্বারা। জ্যামিতিক উপায়ে কোনো ভেক্টরকে কোনো একটা ভেক্টর রাশিকে একটি তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা যায়। একটি তীর চিহ্নিত সরলরেখা দ্বারা নির্দেশ করা যায়। তীর চিহ্নিত সরলরেখা দ্বারা কোনো একটা ভেক্টরকে নির্দেশ করা যায়। ঠিক আছে? আচ্ছা, ব্যাপারটা কেমন? এইরকম, যেমন যে পয়েন্ট থেকে আমরা কোনো একটা ভেক্টরকে নির্দেশ করব, মানে শুরু করব, যে পয়েন্ট থেকে কোনো একটা ভেক্টরকে আমরা শুরু করব সেই পয়েন্টটাকে বলা হয় আদি বিন্দু বা মূল বিন্দু। কোনো একটা ভেক্টর যে বিন্দু থেকে শুরু হবে সেই বিন্দুটাকে বলা হবে মূল বিন্দু বা আদি বিন্দু বা প্রারম্ভিক বিন্দু। কি বললাম ভাই? আদি বিন্দু, মূল বিন্দু বা প্রারম্ভিক বিন্দু। এই আদি বিন্দুটাকে আমরা ও দ্বারা চিহ্নিত করলাম এবং যে পয়েন্টে গিয়ে এই ভেক্টরটা শেষ হয়েছে সেটাকে আমরা ধরলাম পি। যে বিন্দুতে গিয়ে শেষ হয়েছে সেই বিন্দুটাকে বলবো আমরা শেষ বিন্দু বা সমাপ্তি বিন্দু। শেষ বিন্দু বা সমাপ্তি বিন্দু। ওকে, আচ্ছা, ঠিক আছে। এই হলো কোনো একটা ভেক্টর রাশির প্রকাশক পদ্ধতি। তো এই ওপি দ্বারা যে আমরা ভেক্টর নির্দেশ করলাম, এর তাৎপর্যটা আসলে কি? এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি ওপি এর উপর তীর চিহ্ন দ্বারা। এর মানে হচ্ছে কোনো একটা ভেক্টরের, আচ্ছা, ভেক্টর রাশি আমরা কী বলেছিলাম? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন সেই সকল রাশিকে ভেক্টর রাশি বলে। তাহলে এখানে এই ভেক্টর রাশিটার মান কত? এই ভেক্টর রাশিটার মান হচ্ছে ওপি এবং দিক হচ্ছে ও থেকে পি এর দিকে। আমি কি বোঝাতে পারলাম? তাহলে এই ওপি ভেক্টরটির মান কি এবং দিক কি? ওপি ভেক্টরটির
মান হলো কোনো কিছুর মানকে এই থার্ড ব্র্যাকেটের ভিতর লিখলেই ওর মান বোঝাবে। আর এর দিক হচ্ছে, মান হলো এত এবং দিক হচ্ছে ও থেকে পি এর দিকে, ও থেকে পি এর দিকে, রাইট? আচ্ছা, ওকে। এখন এই ভেক্টরকে কী কী উপায়ে প্রকাশ করা যায়? যেমন আমরা যদি ধরি, আমাদের কিন্তু এটুকু আমরা বুঝলাম যে কোনো একটা ভেক্টর যে বিন্দু থেকে শুরু হবে সেটাকে বলা হয় মূল বিন্দু বা আদি বিন্দু, আর যে বিন্দু থেকে শেষ হবে সেটা হচ্ছে শেষ বিন্দু বা সমাপ্তি বিন্দু। এখানে ওপি একটা ভেক্টর আমরা লিখেছি, এই ভেক্টরটার তাৎপর্যটা কি? এই ভেক্টরের মান হচ্ছে ওপি, মানে ভেক্টরটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে রাখলে সেটা মান বোঝাবে, এবং দিক হচ্ছে ও থেকে পি এর দিকে, মানে আদি বিন্দু থেকে শেষ বিন্দু পর্যন্ত যে দূরত্ব, মানে যে ডিরেকশনটা বোঝাচ্ছে ও থেকে পি এর দিকে তীর চিহ্ন দ্বারা, সেটা হচ্ছে ওর দিক। আচ্ছা, এখন দিক কী কীভাবে প্রকাশ করা যায় সেই বিষয়, মানে 3টা ভাবে আমাদের বইয়ে প্রকাশ করার পদ্ধতি আলোচনা করা হয়েছে, সেগুলো আমরা দেখব। যেমন রাশিটির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে ভেক্টর প্রকাশ করা হয় 3টা পদ্ধতিতে। প্রথমত রাশিটির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে, রাশিটির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে, রাইট? যেমন আমরা যদি ধরি এ একটা ভেক্টর, তাহলে এ ভেক্টরটার প্রকাশ করব কিভাবে? এর উপর তীর চিহ্ন দিয়ে। যদি ধরি পি একটা ভেক্টর, তাহলে ভেক্টর কীভাবে প্রকাশ করব? পি এর উপর তীর চিহ্ন দিয়ে। যদি ধরি এক্স একটা ভেক্টর, তাহলে এক্সের উপর তীর চিহ্ন দিয়ে আমরা প্রকাশ করব। এটা হচ্ছে রাশিটির সংকেতের উপর তীর চিহ্ন দিয়ে কোনো একটা ভেক্টর রাশি প্রকাশ করা হয়। এটা হচ্ছে প্রথম পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে রাশিটির সংকেতের উপর জাস্ট একটা রেখা চিহ্ন দিয়ে, রাশিটির আমরা ডট ডট দিয়ে লিখব, ঠিক আছে? সংকেতের উপর রেখা চিহ্ন দিয়ে, তীর চিহ্ন নয়, রেখা চিহ্ন দিয়ে। যেমন এর উপর জাস্ট একটা রেখা দিব, পির উপর জাস্ট একটা রেখা দিব, এক্সের উপর একটা রেখা দিব। তাহলে এটা দ্বারা কি বোঝাবে? এ ভেক্টর, পি ভেক্টর, এক্স ভেক্টর, ঠিক আছে? গ নাম্বার হচ্ছে রাশিটির সংকেতের নিচে রেখা চিহ্ন দিয়ে, রাশিটির সংকেতের নিচে কি দিয়ে? রেখা চিহ্ন দিয়ে। আচ্ছা সরি, এটা ছিল রাশিটির সংকেতের উপর রেখা চিহ্ন দিয়ে, এটা হবে রাশিটির সংকেতের নিচে রেখা চিহ্ন দিয়ে, রাইট? তাহলে এটা আমরা কীভাবে প্রকাশ করতে পারি ভাই? এর নিচে রেখা চিহ্ন দিব, পি এর নিচে রেখা চিহ্ন দিব, এক্স এর নিচে রেখা চিহ্ন দিব, রাইট? এইভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে আমরা ভেক্টর রাশির প্রকাশক পদ্ধতি সম্পর্কে জানলাম। এখন আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভেক্টরের কতিপয় সংজ্ঞা, রাইট? আমরা অপর পেজে চলে যাই। ভেক্টরের কিছু সংজ্ঞা আছে, ওই সংজ্ঞাগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। আচ্ছা, বিভিন্ন ধরনের ভেক্টর, বিভিন্ন ধরনের ভেক্টর আসে। ধরনের ভেক্টর আসে। 1 নাম্বার হচ্ছে সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টর, সমান ভেক্টর। সমান ভেক্টর কি ভাই? সমজাতীয় দুইটি ভেক্টরের মান যদি সমান হয় আর তাদের দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। সমজাতীয় দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং তাদের দিক যদি একই দিকে হয় তবে তাদেরকে সমান ভেক্টর বলে। তাহলে আমরা যদি দুইটা ভেক্টর নিই, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। সমজাতীয় বলতে কী বোঝাইলো ভাই? সমজাতীয় হতে হবে। সমান ভেক্টরের শর্ত কি? প্রথমত সমজাতীয় হতে হবে, সমজাতীয় হতে হবে। সমজাতীয় মানে হচ্ছে আমরা যদি বেগ, বেগ একটা ভেক্টর রাশি, বেগ নিয়ে আলোচনা করি, বেগ নিয়ে কাজ করি, তাহলে আমাদের বেগ নিয়ে কাজ করা লাগবে। বেগের সাথে ত্বরণ নিয়ে কাজ করলে হবে না। মানে সমজাতীয় বলতে এটাই বোঝানো হচ্ছে, যদি বেগ নিয়ে কাজ করা হয় তাহলে শুধু বেগেরই যোগ বিয়োগ গুণ করতে হবে, আর যদি ত্বরণ নিয়ে করি তাহলে শুধু ত্বরণ নিয়েই করতে হবে। হ্যাঁ, যেমন একটা বেগ আর বি একটা ত্বরণ, এমন যদি হয় তাহলে কিন্তু আমরা যোগ বিয়োগ করতে পারবো না।
বেগ নিয়ে করলে শুধু বেগ নিয়েই করতে হবে, এই জন্যই বলেছে সমজাতীয় হতে হবে। বেগের সাথে বেগের যোগ করা যাবে, ত্বরণের সাথে ত্বরণের যোগ করা যাবে, স্মরণের সাথে স্মরণের যোগ করা যাবে, কিন্তু কখনোই অসমজাতীয় রাশির সাথে যোগ বিয়োগ গুণ করা যায় না ভেক্টরের ক্ষেত্রে, ঠিক আছে। সমজাতীয় বলতে বেগের সাথে বেগ, ত্বরণের সাথে ত্বরণ, আর হচ্ছে স্মরণের সাথে স্মরণ, এভাবে আমাদের সমজাতীয় রাশিগুলোর যোগ বিয়োগ গুণ করা যায়, ঠিক আছে। কিন্তু আমরা বেগের সাথে ত্বরণ, ত্বরণের সাথে স্মরণ এইভাবে আমরা যোগ করতে পারবো না, ওকে। আচ্ছা, এ হচ্ছে ব্যাপার। তাহলে সমান ভেক্টর কি বললাম, দুইটা সমজাতীয় ভেক্টর যদি একই দিকে কাজ করে, দুইটা সমজাতীয় ভেক্টর যদি একই দিকে কাজ করে এবং তাদের মান যদি সমান হয় তবে তাকে সমান ভেক্টর বলে। তাহলে এটার কন্ডিশনটা কি, শর্তটা কি ভাই? শর্ত হচ্ছে 1 নাম্বার, মান সমান হবে, মান সমান এবং দিক একই। এই কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে এই ভেক্টরকে আমরা বলবো সমান ভেক্টর। আচ্ছা, তারপর 2 নম্বরে পড়তে হবে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। কি ভেক্টর? বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর, বিপরীত ভেক্টর হচ্ছে দুইটা সমজাতীয় ভেক্টরের মান, দুইটি সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে কাজ করে তবে ভেক্টর দ্বয়কে একে অপরের বিপরীত ভেক্টর বলে। মানে দুইটা সমজাতীয় ভেক্টর যদি পরস্পরের বিপরীতে কাজ করে তবে সেই ভেক্টর দ্বয়কে কি বলে? বিপরীত ভেক্টর বলে। দুইটি সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে, পরস্পর বিপরীত দিকে কাজ করে তবে সেই ভেক্টরকে কি বলবো আমরা? তবে সেই ভেক্টর দ্বয়কে বিপরীত ভেক্টর বলে। তবে সেই ভেক্টর দ্বয়কে পরস্পর বিপরীত ভেক্টর বলে। পরস্পর বিপরীত ভেক্টর বলে। আমরা কি বুঝতে পারছি ভাই? আচ্ছা, যেমন ধরলাম এ একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে বি, ঠিক আছে। এরকম দুইটা ভেক্টর আছে, একটা ভেক্টর এ আরেকটা ভেক্টর বি। এই দুটো ভেক্টর কি ভাই? পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল। এই পরস্পর বিপরীত দিকে ক্রিয়াশীল ভেক্টর দ্বয়কে একে অপরের বিপরীত ভেক্টর বলে এবং এই ভেক্টর দ্বয় সমজাতীয় হতে হবে। সমজাতীয় বলতে এ যদি বেগ নির্দেশ করে তাহলে বিও বেগ নির্দেশ করবে, এ যদি ত্বরণ নির্দেশ করে তাহলে বিও কি করবে? ত্বরণ নির্দেশ করবে। হ্যাঁ, এই কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, তাহলে এরা একে অপরের বিপরীত ভেক্টর হবে। আচ্ছা, তাহলে আমরা 3 নম্বরে চলে যাই, সদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, সমজাতীয় দুটি বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে তাকে সদৃশ ভেক্টর বলে। আসলে আমি আর সংজ্ঞাগুলো লিখবো না, তোমরা একটু আমার কথা থেকে ভিডিওটা একটু পজ করে সংজ্ঞাগুলো একটু লিখে নেবে। হ্যাঁ, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। সদৃশ ভেক্টর হচ্ছে দুইটা ভেক্টর যদি সমজাতীয় দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, ধরলাম এ একটা ভেক্টর আছে, আরেকটা ভেক্টর আছে বি, এরকম একটা বড় ছোট এমন হতে পারে, বাট একই দিকে ক্রিয়া করতে হবে, সমজাতীয় হতে হবে এবং একই দিকে ক্রিয়াশীল হতে হবে। যদি এই কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে ওই ভেক্টরগুলোকে আমরা কী বলবো? সদৃশ ভেক্টর। যেমন একটা পি, একটা আছে কিউ, এরকম আছে। বা এমনও থাকতে পারে এই বরাবর আছে একটা ভেক্টর আছে এম ভেক্টর আর এ বরাবর আছে এন ভেক্টর, ঠিক আছে। আমার সংজ্ঞাটা কী ছিল? দুই বা ততোধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে, দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি একই দিকে ক্রিয়া করে তবে সেই ভেক্টরগুলোকে একে অপরের সদৃশ ভেক্টর বলে। ওকে, আচ্ছা। তারপরে বিসদৃশ ভেক্টর। সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে, সমজাতীয় দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়া করে তবে তাদেরকে বিসদৃশ ভেক্টর বলে। তাহলে আমরা বিসদৃশ ভেক্টরের সংজ্ঞাটা লিখি, আমরা একটু চিত্র দিয়ে বুঝি। দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তবে সেই ভেক্টর দ্বয়কে একে অপরের বিসদৃশ ভেক্টর। ধরলাম এ একটা ভেক্টর এদিকে ক্রিয়াশীল, বি ভেক্টরটা ঠিক তার বিপরীত দিকে ক্রিয়াশীল।
এরকম যদি হয় তাহলে ভেক্টর দ্বয়কে কী বলবো? পরস্পর বিসদৃশ ভেক্টর। যেমন এই বরাবর ক্রিয়াশীল পি ভেক্টর, ঠিক তার বিপরীত দিকে ক্রিয়াশীল ভেক্টরটা হচ্ছে কিউ, এবং এরা সমজাতীয়। তাহলে এই ভেক্টর, একটা ভেক্টরকে আরেকটার সাপেক্ষে কী বলবো? বিসদৃশ ভেক্টর। আচ্ছা, এখন কোয়েশ্চেন হতে পারে যে বিপরীত ভেক্টর এবং বিসদৃশ ভেক্টরের মধ্যে পার্থক্যটা কি? বিপরীত ভেক্টরের ক্ষেত্রে ওই ভেক্টর দ্বয়ের আদিবিন্দু সেম পয়েন্টে থাকবে, বাট বিসদৃশ ভেক্টরের ক্ষেত্রে এই ভেক্টরগুলোর দিক বিপরীত হবে, কিন্তু এদের আদিবিন্দু অথবা শেষ বিন্দু সেম পয়েন্টে থাকবে না। এটা নিয়ে আমরা পরবর্তীতে আরও বিস্তারিত আলোচনা করব। তবে আমরা এইটুকু একটু বুঝে রাখি, বিসদৃশ ভেক্টর হচ্ছে দুই বা ততোধিক সমজাতীয় ভেক্টর যদি পরস্পর বিপরীতে কাজ করে, মানে সমান্তরালভাবে যদি কাজ করে, তবে তাদেরকে আমরা বলবো বিসদৃশ ভেক্টর। পরে হচ্ছে সমরেখ ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তবে তাকে সমরেখ ভেক্টর বলে। সমরেখ ভেক্টর সংজ্ঞাটি কী হবে? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর, দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর বা পরস্পর একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, একই সরলরেখা বরাবর বা পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, তবে সেই ভেক্টরকে সমরেখ ভেক্টর বলে। তবে আমাদের মাথায় রাখতে হবে কি ভাই, তবে সেই ভেক্টরকে কি বলে? সমরেখ ভেক্টর বলে। সমরেখ ভেক্টর বলে। আমাদের মাথায় রাখতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই ভেক্টরগুলা সমজাতীয় হতে হবে। দুই বা সমজাতীয় হতে হবে। এই সমরেখ ভেক্টরের সংখ্যায় কি পড়লাম? দুই বা ততোধিক ভেক্টর যদি একই সরলরেখা বরাবর পরস্পর সমান্তরালে ক্রিয়া করে, ধরলাম এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, সি একটা ভেক্টর। এখানে ভেক্টরগুলো কি? দুই বা ততোধিক ভেক্টর আছে, তিনটা ভেক্টর আছে, একই সরলরেখা বরাবর কিছু ক্রিয়াশীল বা পরস্পর সমান্তরালে ক্রিয়াশীল। এর সাথে সি কি পরস্পর সমান্তরালে আছে, বির সাথে সি সমান্তরালে আছে, এ এবং বি একই সরলরেখা বরাবর আছে। তো এইরকম যদি হয়, তবে সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো? সমরেখ ভেক্টর বলে। ওকে, এরপর হচ্ছে সমতলীয় ভেক্টর। দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে। সমতলীয় ভেক্টরের সংজ্ঞা কি ভাই? দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, তবে সেই ভেক্টর দ্বয়কে একে অপরের সমতলীয় ভেক্টর বলে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তবে সেই ভেক্টরকে আমরা কি বলবো? তবে সেই ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলে। দুই বা ততোধিক ভেক্টর যদি একই সমতলে অবস্থান করে, তবে সেই ভেক্টরকে সমতলীয় ভেক্টর বলে। ধরলাম এরকম একটা স্পেস আছে, ওকে, একটা স্পেস আছে এই তলের মধ্যে। আচ্ছা, জায়গাটা ছোট হয়ে গেছে, যাক, তারপর এ একটা ভেক্টর এ, একটা ভেক্টর বি, একটা ভেক্টর সি, একটা ভেক্টর ডি। এই যে চারটা ভেক্টর আমরা আঁকলাম, এর কি একটা সারফেসের মধ্যে আছে। যদি এমন হয় যে দুই বা ততোধিক ভেক্টর একই সমতলের মধ্যে অবস্থিত, তবে সেই ভেক্টরগুলোকে আমরা কি বলবো ভাই? সমতলীয় ভেক্টর। ঠিক আছে, তো এখন আমরা নেক্সট সংজ্ঞায় যাব। এটা হচ্ছে সঠিক ভেক্টর বা প্রপার ভেক্টর। যে সকল ভেক্টরের মান শূন্য নয়, তাদেরকে সঠিক ভেক্টর বলে। সঠিক ভেক্টরের সংজ্ঞাটা কি বললাম ভাই বলেন? দুই বা ততোধিক
ভেক্টরের মান যদি যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান শূন্য নয়, যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। যে সকল ভেক্টরের মান শূন্য নয় তাকে সঠিক ভেক্টর বলে। আমরা কি বুঝতে পারছি? ওকে, ফাইন। এটার আর কোনো মানে জিওমেট্রিক্যাল কোনো স্ট্রাকচার নাই, এটা জাস্ট একটা সংজ্ঞা। এরপর হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর মানে আমাদের এই ভেক্টরের সংজ্ঞাগুলোর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, তারপর হচ্ছে বিপরীত ভেক্টর, সমতলীয় ভেক্টর। হ্যাঁ, এই ভেক্টরগুলো খুব ইম্পর্টেন্ট। নাল ভেক্টর বা শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, নাল ভেক্টর বা শূন্য ভেক্টর। আচ্ছা, এটা সংজ্ঞাটা কি হবে? যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। যে ভেক্টরের মান শূন্য তাকে নাল ভেক্টর বা শূন্য ভেক্টর বলে। আচ্ছা, এখন এই শূন্য ভেক্টর কিভাবে পাওয়া যায় এটা খুব ইম্পর্টেন্ট, এটা জানতে হবে, রাইট? কিভাবে আমরা শূন্য ভেক্টর পাবো? শূন্য ভেক্টর কিন্তু খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। হ্যাঁ, শূন্য ভেক্টর হতে পারে। আচ্ছা, এটা আমরা জানবো কিভাবে শূন্য ভেক্টর পাওয়া যায়। আচ্ছা, এটা একটু বোঝার চেষ্টা করি। প্রথমত, দুইটা ভেক্টরের মান সমান এবং দিক যদি পরস্পর বিপরীত হয় তবে আমরা একটা শূন্য ভেক্টর পাবো। ঠিক আছে? দুইটা ভেক্টরের মান সমান এবং দিক পরস্পর বিপরীত হলে মান সমান এবং দিক বিপরীত হলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। শূন্য ভেক্টর পাওয়া যাবে। ঠিক আছে? দুইটি ভেক্টরের মান সমান এবং দিক পরস্পর বিপরীত হলে শূন্য ভেক্টর পাওয়া যাবে। যেমন মান সমান বলতে এই বরাবর আমরা একটা ভেক্টর রাশি নিলাম এ ভেক্টর, আর এই বরাবর সেম মানের বাট ডিরেকশন বিপরীতে আমরা আরেকটা ভেক্টর নিলাম বি ভেক্টর। এখন এই ক্ষেত্রে দুইটা ভেক্টরের মান সমান দিক যদি পরস্পর বিপরীত হয় সেই ক্ষেত্রে আমরা শূন্য ভেক্টর পাবো। এটা কিভাবে পাবো এটা আমরা একটু বুঝি। আচ্ছা, ধরলাম এই বরাবর যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার মান হচ্ছে 10। আমরা বল নিয়ে কাজ করি, বল তো একটা ভেক্টর, সেই 10 নিউটন। ঠিক বি ভেক্টর এর তো সমান মানের ভেক্টর, তার মানে এই ভেক্টরটার মান হচ্ছে 10 নিউটন, রাইট? তো আমরা যদি পরস্পর বিপরীত দিকে দুইটা সেম বলে একটা বস্তুকে টানি তখন এতে লব্ধি কত হবে ভাই? লব্ধি হবে 0। নেট ফোর্স হবে 10 মাইনাস 10, কত? 0 নিউটন। তো আমরা কি বলেছি ভেক্টর রাশি কাকে বলে? যে সকল রাশিকে সম্পূর্ণরূপে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই পাওয়া যায় তাকে বলা হয় ভেক্টর রাশি। তো আমরা তো এখানে মান পাইলাম শূন্য নিউটন, এটা তো একটা মান পেয়েছে, বাট আমরা কিন্তু ডিরেকশনটা পেয়েছে নাল ভেক্টরের ডিরেকশনটা কিন্তু আমরা পাইনি। ঠিক আছে? তো নাল ভেক্টরের একটা ডিরেকশন আমার লাগবে, তো এই ভেক্টরটার ডিরেকশন কোথায়, তাই না? এটা আমাদের কোয়েশ্চেন, যে প্রত্যেকটা ভেক্টরকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুইটাই লাগে। সো এই ভেক্টরটার ডিরেকশন কই? এই ভেক্টরটাকে আমরা যদি প্রকাশ করতে চাই, এটার প্রকাশক রাশিটা হবে এরকম, 0-র উপর আমার ভেক্টর চিহ্ন দিতে হবে, তাইলে আমার নাল ভেক্টর হয়ে যাবে। কিন্তু এটার কি আদৌ কি কোনো ডিরেকশন আছে? এর কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিরেকশন নেই। যদি একটা বল বেশি হইতো, একটা বলের মান কম হইতো, তাহলে যে দিকে বল বেশি ভেক্টরটার ডিরেকশন হইতো সেই দিকে। যেহেতু এখানে দুইটা ভেক্টরের মান সমান, দিক বিপরীত, সেই ক্ষেত্রে আমার লব্ধি বল আসছে কত? 0 নিউটন। এবং
যেহেতু এই শূন্য ভেক্টরটা একটা ভেক্টর, তার মানে এর একটা ডিরেকশন বোঝাতে হবে, আর ডিরেকশন বোঝানোর জন্য আমাদের উপরে একটা জাস্ট তীর চিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এটা তাহলে আমরা প্রথমত কিভাবে পাইতে পারি একটা শূন্য ভেক্টর, দুইটা ভেক্টরের মান সমান, দিক পরস্পর বিপরীত হলে সেক্ষেত্রে আমরা একটা শূন্য ভেক্টর পাবো। এটা আরেকটা হচ্ছে কোনো একটা ভেক্টরের সাথে ওই একই মানের ভেক্টর বিপরীতভাবে যোগ করে, মানে এই সেম কথাটাই মানে বই একটু ঘুরিয়ে বলছে, ঠিক আছে। আমরা যদি এটা যদি বুঝতে পারি তাহলে বইয়েরটা পড়লে আমরা বুঝে যাব। তাহলে আমি আর নেক্সটটা পড়াচ্ছি না, তোমরা একটু বইয়ে দেখে নেবা। তারপর হচ্ছে একক ভেক্টর, এটা আমাদের ভেক্টর মধ্যে খুব ইম্পর্টেন্ট। একক ভেক্টর, তারপর আয়ত একক ভেক্টর, এগুলো আমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, একক ভেক্টর কাকে বলে? কোনো ভেক্টরের মান যদি এক একক হয় তবে তাকে একক ভেক্টর বলে। কোনো ভেক্টরের মান এক একক হলে, কোনো ভেক্টরের মান এক একক হলে তাকে একক ভেক্টর বলা হয়। কোনো ভেক্টরের মান এক একক হলে তাকে কি বলবো? একক ভেক্টর বলবো, ঠিক আছে। ধরি এ একটি ভেক্টর, একটি ভেক্টর রাশি একে এর উপরে তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। যেহেতু ভেক্টর রাশির প্রকাশ কীভাবে করা হয় আমরা পড়ে এসেছি, ওই মানে রাশিটার উপরে তীর চিহ্ন দিয়ে বা রাশিটার উপর রেখা চিহ্ন দিয়ে অথবা নিচে রেখা চিহ্ন দিয়ে। তবে আমাদের বইগুলোতে মোস্ট অফ দ্য কেসে ওই রাশিটার উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছে, তাই আমরা সবগুলো ক্ষেত্রেই এই রাশির উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করব। একটি ভেক্টর রাশি একে এর উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ওকে, ফাইন। আর আমরা পড়ছি কি একক ভেক্টরের সংজ্ঞাটা আমরা একটু সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি। কোনো একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে, কোনো একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যায়। ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। কোনো একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। হ্যাঁ, একক ভেক্টরকে সবসময় কীভাবে প্রকাশ করা হবে? একক ভেক্টরকে প্রকাশ করা হবে ওই ভেক্টরের ওপরে ক্যাপ বা টুপি চিহ্ন দিয়ে। একক ভেক্টরকে প্রকাশ করা হয় ভেক্টরটির মাথায় টুপি চিহ্ন দিয়ে। ভেক্টরটির মাথায় ক্যাপ বা টুপি, এইরকম একটা চিহ্ন দিয়ে, ঠিক আছে। এই চিহ্ন দিয়ে আমাদের কোনো একটা ভেক্টরের কোনো একটা ভেক্টরের একক ভেক্টর নির্দেশ করা হয়। আচ্ছা, ব্যাপারটা কেমন এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওই যে আমরা ধরেছিলাম না, একটা ভেক্টর রাশি প্রকাশ করা হয়েছিল এ ভেক্টর দিয়ে। আমরা একটু বেসিক টার্ম একটু পড়ে নিই। এ যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে একে প্রকাশ করা হচ্ছে এ ভেক্টর দিয়ে। আর কোনো একটা ভেক্টরের মান কিভাবে প্রকাশ করা হয়? ওই ভেক্টরটাকে থার্ড ব্র্যাকেটের ভিতরে আটকাই দিলে এই ভেক্টরের মান পাওয়া যায়। তাহলে এই ভেক্টর এর মান কত হবে ভাই? থার্ড ব্র্যাকেটের ভিতর এ। তাহলে পি যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে এর মান কত হবে? পি ভেক্টরকে থার্ড ব্র্যাকেটের ভিতর আটকাই দিলে ওর মান পেয়ে যাব। যদি কিউ একটা ভেক্টর রাশি হয় তাহলে এর মান কত হবে? কিউ ভেক্টরকে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতর আটকে দেবো। খুব ইজি ভাই ব্যাপারটা। আর একটা ভেক্টর রাশি যদি হয় তাহলে ওর মান কি হবে? আর ভেক্টরটাকে আমরা নর্মালি থার্ড ব্র্যাকেটের ভিতর আটকিয়ে দিব। আচ্ছা, এখন আমরা কি বলেছিলাম? কোনো একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টরের
মান দ্বারা ভাগ করলে ওই ভেক্টরের দিকে একটি একক ভেক্টর পাওয়া যাবে। একক ভেক্টরকে প্রকাশ করা হয় ভেক্টরটির মাথায় ক্যাপ বা টুপি চিহ্ন দিয়ে। আমরা কি বুঝতে পারলাম? এখন আমরা একটু এক্সাম্পল দেখি। আমরা যদি এই ভেক্টরের একক ভেক্টর বের করতে চাই, এই ভেক্টরের একক ভেক্টর বের করতে চাই, আমরা ছোট হাতের এ দিয়ে প্রকাশ করলাম এ ভেক্টর একক ভেক্টর। যেহেতু একক ভেক্টর একটা ভেক্টর, তার মানে ওর ভেক্টর চিহ্ন দিতে হবে। আর একক ভেক্টরের ক্ষেত্রে আমরা ভেক্টর চিহ্ন কীভাবে দিই? প্রকাশ করা হয় ভেক্টরটির মাথায় একটি ক্যাপ বা টুপি চিহ্ন দিয়ে। একক ভেক্টর হচ্ছে স্মল এ, ঠিক আছে, কিন্তু প্রকাশ করবে কীভাবে? এর মাথায় একটা ক্যাপ বা টুপি চিহ্ন দিয়ে। আচ্ছা, এখন আমরা একক ভেক্টরের সংজ্ঞায় কী পড়েছিলাম? কোনো একটা ভেক্টর রাশিকে ওই ভেক্টর রাশির মান দ্বারা ভাগ করলে, তার মানে ভেক্টর রাশি যদি এ হয়, ভাগ করতে হবে এই ভেক্টর রাশির মান দ্বারা। মানকে কীভাবে প্রকাশ করা হয়? ওই ভেক্টরকে থার্ড ব্র্যাকেটের ভিতর আটকায় দিলেই আমরা কী পাবো? ভেক্টর রাশিটার মান পেয়ে যাব। ওকে, এখন আমরা যদি পি ভেক্টরটার একক ভেক্টর বের করতে চাই, তাহলে আমরা স্মল বি দিয়ে প্রকাশ করি, এর উপর ক্যাপ বা টুপি চিহ্ন দিলাম। দেন এই ভেক্টর রাশিটাকে এই ভেক্টর রাশির মান দ্বারা আমরা যদি ভাগ করি, তাহলেই তো আমরা ভাই মানে এই ভেক্টরের একক ভেক্টরটা পেয়ে যাচ্ছি, পি ভেক্টরের একক ভেক্টর। যদি আমরা কিউ ভেক্টরের একক ভেক্টর বের করতে চাই, মানে একক ভেক্টরগুলো অ্যাকচুয়ালি আমরা স্মল যে লেটারগুলো আছে এগুলো দিয়ে প্রকাশ করে থাকি নর্মালি। তো কিউ ভেক্টর একক ভেক্টর কী হবে? এই কিউ ভেক্টরকে যদি আমরা কিউ ভেক্টরের মান দিয়ে ভাগ করি, তাহলে কি আমরা একটা একক ভেক্টর পেয়ে যাচ্ছি? সিম্পল ব্যাপার। ওকে, এখন ব্যাপার হচ্ছে যে ভেক্টর রাশির তো একটা মান আছে এবং একটা দিক আছে। তাহলে এই ভেক্টরের যে একক ভেক্টর বের করলাম, এই ভেক্টরের দিক হবে কোন দিকে? একক ভেক্টরের দিক হচ্ছে প্রধান যে ভেক্টরটা ছিল, ওই প্রধান ভেক্টরটা যেদিকে কাজ করবে একক ভেক্টরের দিক হবে সেই দিকে। তার মানে এই একক ভেক্টরের দিক হয় মূল ভেক্টর যেদিকে কাজ করে সেদিকে। আমরা একটা নোট দিয়ে লিখি, একক ভেক্টরের দিক, একক ভেক্টরের দিক হবে মূল ভেক্টরটি যেদিকে কাজ করে ঠিক সেদিকে। মূল ভেক্টরটি যেদিকে কাজ করে, মূল ভেক্টরটি যেদিকে কাজ করবে সেদিকে। তাহলে আপনারা বলেন তো ভাই, এখানে মূল ভেক্টর কোনটা ছিল? এর ক্ষেত্রে এ ভেক্টর, মানে এই ছিল মূল ভেক্টর। ধরে নিয়েছিলাম একটা ভেক্টর রাশি, একে এর উপর এর মাথার উপর তীর চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়েছিল। তাহলে এই ভেক্টরটা যেদিকে কাজ করবে এই একক ভেক্টরটা সেম দিকে কাজ করবে। আমরা একটু লিখি, একক ভেক্টরের দিক হবে মূল ভেক্টর যেদিকে কাজ করবে সেই দিকে। তার মানে এই যে আমরা যে একক ভেক্টর লিখলাম এ ক্যাপ, এর দিক হবে কোন দিকে? ক্যাপ এর দিক হবে মূল ভেক্টর যেদিকে কাজ করবে, মানে এ ভেক্টর যেদিকে কাজ করবে সেদিকে। এ ভেক্টর যেদিকে কাজ করবে সেদিকে, এই ভেক্টরটি যেদিকে কাজ করবে সেদিকে। ওকে, আচ্ছা ফাইন। এরপর হচ্ছে পি ভেক্টর দিয়ে আমরা যদি বোঝাতে চাই কি হবে? পি ভেক্টরটি মানে পি ভেক্টর যে একক ভেক্টর, একক ভেক্টরের দিক হবে কোন দিকে? মূল ভেক্টর যেদিকে কাজ করবে সেদিকে। তার মানে এই পি ক্যাপ এর ডিরেকশন হবে পি ভেক্টরটি যেদিকে কাজ করবে সেদিকে। একইভাবে এই কিউ ক্যাপ এর ডিরেকশন হবে কোন দিকে? এই কিউ ভেক্টরটা যেদিকে কাজ করবে ঠিক সেই দিকে। ওকে ফাইন, আমরা কি বুঝতে পারছি ভাই? আপনারা একটু আমাকে যদি কোনো জায়গায় সমস্যা আমাকে কিন্তু কমেন্টে আপনারা জানাবেন সবাই। হ্যাঁ, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা একক ভেক্টরটা শেষ করেছি। এখন আমাদের পড়তে হবে আয়ত একক ভেক্টর। আজকে আমরা এই ভেক্টরের যে প্রকারভেদগুলো আছে এই অংশটুকু আমরা আজকে টোটালি কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, আয়ত একক ভেক্টর, আয়ত একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটি ধনাত্মক এক্স ওয়াই জেড অক্ষ বরাবর ওয়াই জেড অ্যাক্সিস বা অক্ষ বরাবর যে তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয়, একক ভেক্টর
বিবেচনা করা হয় তাকে আয়ত একক ভেক্টর বলে। তাকে কি বলে? আয়ত একক ভেক্টর বলে। ব্যাপারটা কেমন? ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা মানে হচ্ছে এক্স ওয়াই জেড, তিনটা এক্সিস বরাবর তিনটা ভেক্টর বিবেচনা করা লাগবে। ধরতে হবে এক্স অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টরটা হচ্ছে আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে জে ক্যাপ, এবং জেড অক্ষ বরাবর ক্রিয়াশীল একক ভেক্টর হচ্ছে কে ক্যাপ। এই যে তিনটা অক্ষ বরাবর তিনটা একক ভেক্টর আমরা বিবেচনা করলাম, এই ভেক্টরগুলোকে বলা হয় আয়ত একক ভেক্টর। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের পড়তে হবে অবস্থান ভেক্টর। প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে ওই বিন্দুর অবস্থান ভেক্টর বলে। রাইট, অবস্থান ভেক্টরের ডেফিনেশনটা আমরা লিখি। অবস্থান ভেক্টর, এটা কিন্তু পরীক্ষাতে ডিরেক্ট চলে আসে যে অবস্থান ভেক্টর কাকে বলে। কি লিখবো ভাই? প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়, কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয়, যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে কি বলে? অবস্থান ভেক্টর বলে। তাকে অবস্থান ভেক্টর বলে। তাহলে প্রসঙ্গ কাঠামোর মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দিয়ে নির্দেশ করা হয় তাকে অবস্থান ভেক্টর বলে। মূল বিন্দুর সাপেক্ষে ধরলাম এক্স ওয়াই দুটো অক্ষ আছে, মূল বিন্দু হচ্ছে ও। এখন আমাদের এই একটা পয়েন্ট আছে পি পয়েন্ট। হ্যাঁ, মূল বিন্দুর সাপেক্ষে এই বিন্দুর অবস্থানটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই মূল বিন্দু থেকে আমরা যদি পি বরাবর একটা রেখা টানি এবং এটাকে ভেক্টর নির্দেশ করাতে চাই, কি করতে হবে? এটা আদি বিন্দু বুঝলাম, তাহলে শেষ বিন্দু আমরা কীভাবে নির্দেশ করি? এই তীর চিহ্নিত অংশ দিয়ে। রাইট, তাহলে আমরা কি বলতে পারি? কোনো একটা ভেক্টরকে যদি আমরা প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দুর সাপেক্ষে নির্দেশ করতে চাই তবে সেই ভেক্টরটাকে বলা হবে অবস্থান ভেক্টর। এখানে অবস্থান ভেক্টরটা হচ্ছে ওপি, কারণ ও থেকে পি বিন্দুর অবস্থান আমরা নির্ণয় করেছি। রাইট, এই জন্য অবস্থান ভেক্টরটা হচ্ছে এখানে ওপি। আচ্ছা, এটুকু জানলে আমাদের হবে। তাহলে আমাদের কিন্তু মোটামুটি আমরা কয়টা ভেক্টর সম্পর্কে আইডিয়া পেয়েছি এখন পর্যন্ত আমরা টোটাল 11টা ভেক্টর সম্পর্কে পড়েছি, এবং আমাদের এই বইয়ের মধ্যে 11টা ভেক্টর সম্পর্কে মূলত আলোচনা করা হয়েছে। তো আশা করি এই ভেক্টর আমরা যতটুকু পড়েছি এই পর্যন্ত কারোর কোনো সমস্যা থাকার কথা না। হ্যাঁ, যেমন ভেক্টর রাশি কাকে বলে, ভেক্টর রাশির প্রকাশ কীভাবে প্রকাশ করা হয়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ভেক্টর রাশি। হ্যাঁ, যতগুলো টপিক আমরা পড়েছি আশা করি ইনশাল্লাহ আমরা বুঝতে পারবো। যদি আমাদের কোনো সমস্যা থাকে তাহলে আমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করব, দেন পরবর্তী ক্লাসে আমরা ওই টপিকগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই থাকুক, তোমরা সবাই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। ওকে, আসসালামু আলাইকুম।